সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন অতীন বন্দ্যোপাধ্যায় রচিত মানুষের ঘরবাড়ি উপন্যাসটির ৬৪তম পর্ব। আমি ওয়ারা কারিম, সাথে থাকুন। নিরাপদ দাদা নেই খবর পেয়ে এসে গেছিল। গরুগুলি মাঠে দিতে গেলে বলল, যান পিলুদা, বাড়ি যান, বাড়িতে কর্তার কত বড় বিপদ। কানে গেল আর সুইটটা এলাম, ঘাস কাটতে নিয়ে যা মনে। কর্তার বাড়িতে 2 যেন অন্ন পাই। বিলুদার নাকি মস্তিষ্ক বিকৃতি হয়েছে, পলাইছে। কে বলেছে মস্তিষ্ক বিকৃতি হয়েছে? যা জানো না তা বলবে না নিরাপদদা। না হইলে পলায়? কেউ পলায় কখন? আমি পলাই সকালবেলায়। এই গাছপালা, বন জঙ্গল, বাচ্চাই সড়কে হাঁটা বেড়ান, বুঝবেন মজাটা। জ্যোৎস্না রাইতে বালির ঘাটে গেলে আর ফিরতে চায় না। মারুক ধরুক, আমার লোকজনে চেনে। এটা কম কথা? আমি নিরাপদ, যে যার মনে লইয়া বাবে। কেউ চোর কয়, কেউ পাগল কয়, কেউ ছাগল কয়। আমি পলাইতে পারি। নিজের রাজত্বী ছাইরা কেউ পলায়? সেই নিরাপদদা এসে হাজির, এক বোঝা ঘাস মাথায়। বাবা বারান্দায় বসেছিলেন। উঠোনে এসে ঘাসের বোঝাটা ফেলে শটান মাটিতে সোজা হয়ে গেল। পরি মায়ের দিকে তাকালে মায়া মাথায় আঙুল ঠেকিয়ে দেখালো, মাথার গোলমাল আছে। বাবা বললেন, ঘাস নিয়ে এলি নিরাপদ? কর্তা, ঘাস বিলুদা চইলা গেছে বইলা কষ্ট। আপনার মনে কষ্ট? বিলুদা একলা পারবো কেন? এক বোঝা ঘাস লয়ে এলাম। দ্বিপ্রহরের অন্নভোজন, যদি কৃপা করেন। পরি দেখল লোকটা পড়েছে খোট, খালি গা, মাথা নেড়া, মাথায় খুশকি, থুতনিতে দাড়ি, চোখ কোটরাগত। মাথার দিকে তাকাতেই পরীকেও প্রণিপাত করে ফেলল। নিরাপদ পরীকে ভালো চেনে। একবার সে পরিদিকেও গাছের আড়াল থেকে ঢিল মেরেছিল। পরিদি বলল, তুমি ৫৫ তলায় থাকো না? আগে হ্যাঁ, বলে দুদন্তপাটি বিকশিত হাসি। আপনি আমারে মনে রাখছেন দেখছি। পরীর কেমন মায়া ধরে গেল। পরি বলল, থাক, খাবে। গোয়াল পরিষ্কার করতে পারবে? হ্যাঁ, যাও, দেখে শুনে হাত লাগাও। পিলু দেখলো একবার কাউকে জিজ্ঞাসা পর্যন্ত করল না পরিদি। পরিদির কথায় বাবা খুবই তুষ্ট হয়েছেন। মেয়েটার মধ্যে মানুষের জন্য মায়া মমতা আছে, তার দ্বিতীয় পুত্রটির মতনই। নবমী নিজেই বটি নিয়ে এলো। লাউয়ের মাচান থেকে নরম ডগা কেটে আনলো। মাচানের নিচে বসে কচি লাউ হাত দিয়ে দেখল। ভারী মজা লাগে দেখতে, কিন্তু লাউ কেটে হাতে নিয়ে যাবার তাগত নেই। দা ঠাকুর এসে হাজির। তুমি পারবে? বলতে পারো না? পিলু লাউ কেটে নিয়ে এলো। জমি থেকে বেগুন তুলে এনে পরিদিকে দিল, এবং পরিদি তখন বলল, মায়া, মাসিমার একটা শাড়ি বের করে দে তো। মায়া মাকে কিচ্ছু বলল না, কারণ সে জানে সামান্য দামের শাড়ি ব্লাউজ পরিদি পরলে মা খুব খুশি হবে। আসলে কে জানে কোথায় থাকে মানুষের অবলম্বন। পরি এসে বাড়িটার হাল ধরায় সবার মধ্যেই আবার স্বাভাবিকতা ফিরে এসেছে। বাবা বললেন, মায়া, তেল দে, চানে যাই। ভেবে আর কি করব। মাও বলল, তুমি পারবে না পরি, তোমার অভ্যেস নেই, আমি যাচ্ছি। ক্রমে সব কেমন সচল হয়ে উঠছে সংসারে ফের। পরিদি তবু পুকুর থেকে চান করে এলো। আসার সময় হাতে করে 1 বালতি জলও নিয়ে এসেছে। নবমী লাউ কেটে দিল ডুমো ডুমো করে। মুগের ডালে লাউ, বেগুন ভাজা। পিলু গিমা শাক তুলে এনেছে, গিমা শাক ভাজা। তেঁতুল দিয়ে লাউয়ের চাটনি, কচু, ডাটা আলু আর লাউয়ের ডগা দিয়ে তরকারি। বাবা ঠাকুর ঘরে ঢুকে গেছেন। আর আশ্চর্য, বাবা নিত্য পূজার মতোই সময় নিলেন। 101টা তুলসী দিলে ঠাকুরকে এত তাড়াতাড়ি কখনো বের হতে পারতেন না।
তিনি বের হয়ে এসে হাতে প্রসাদ দেবার সময় দেখলেন পরি বারান্দায় আসন পেতে দিচ্ছে, জলের গ্লাস সাজিয়ে দিচ্ছে, থালায় ভাত বেড়ে দিচ্ছে। এমনকি মাসিমাকেও বলছে, আপনি বসে পড়ুন, আমি দিচ্ছি। নবমীকে বলছে, তোমার পাথরের থালা বের করে বসে পড়ো। নিরাপদ দাকে ডেকে আনার জন্য পিলুকে পাঠালো। কোথায় গিয়ে বসে আছে কে জানে। পিলু ডাকছে, ও নিরাপদ দা, কোথায় গিয়ে বসে থাকলে? নিরাপদ অন্ন ফেলে বসে থাকার লোক না। কোথায় গেল? কেউ যদি তাকে আটকে রাখে? রাখতেই পারে। কোথায় কি অপকম্ম করে বেড়ায়? নিরাপদকে দেখলে লোকজন অনেক সময় দূর দিয়ে হাঁটে, কারণ পাগল ছাগল মানুষ। বেধড়ক মার খেলেও মাথা গরম করে না, উয়া করে না, কেবল হাসে। ঘটি বাটি বাইরে রাখা দেয়। গাছের ফল রাতে চুরি করার অভ্যাস। কোন টানে পড়ে গেছে কে জানে। পরি বলল, মায়া, পিলুকেও ডাক, বসে যেতে বল। নিরাপদ এলে ওকে দিয়ে আমি বসে পড়ব। পিলু এসে বলল, আসছে। আসলে নিরাপদর এত দেরি হবার কারণ এতক্ষণে টের পেল পরি। একটাই খোট, চান করেছে। খোটের একটা দিক ধরে বাতাসে শুকিয়েছে, শুকনো দিকটা পড়ে ভিজা দিকটা শুকিয়েছে। সে দেখেছিল পুকুরের অন্য ঘাটে সে স্নান করছে। পুকুর না বলে দিঘি বলা ভালো। সে মায়া পিলু একসঙ্গে সাঁতার কেটেছে, ডুব দিয়েছে। বাড়ি থেকে নেমে একটা জমি পার হয়ে দিঘিটা। এখনো এদিকটায় বাড়িঘর হয়নি, জঙ্গল আছে, পায়ে হাঁটা সরু পথ। শুধু এ পাড়ার মানুষজনই পুকুরটা ব্যবহার করে। বেশ গভীর এবং কালো জল। এর পাড় দিয়ে পরিপিলুর সঙ্গে একবার বড় সড়কে উঠে গেছিল। কেন যে মনে হয়েছিল কোনোদিন সুযোগ পেলে দুজনে এই ঠান্ডা জলে অবগাহন করবে। আজ করেছে ঠিকই, তবে বিলু ছিল না। পিলু ছিল আর মায়া ছিল। তখন কিন্তু ওপারের ঘাটে কাউকে প্রথমে দেখেনি, পরে দেখতে পেয়েছে। তেল মাখার জন্য নিরাপদ হাতে তেল নিয়েছে, হাতে পায়ে চপচপ করছে তেল। যখন নিরাপদ ফিরে এলো, হাতে একটা লাঠি, এক হাতে দা, যেন স্নান টান সেরে পবিত্র হয়ে সে বান্দর লড়ির মূল তুলে এনেছে। কেন এনেছে জানে না, এজন্য দেরি হতে পারে। নিরাপদ লাঠিটা ঠাকুর ঘরের বারান্দার চালে গুজে রেখে খেতে বসল। পরি আর মায়া পরিবেশন করছে। দুটো বড় কলাপাতা কেটে নিরাপদ অন্ন রাখার জায়গা বড় করে নিয়েছে। ওর পাতা বিছানো দেখেই পরি বুঝেছে প্রথমেই অনেকটা ভাত দিতে হবে, না হলে ত্রাসে পড়ে যাবে। কতটা খেলে পেট ভরে সে বোধহয় ভালো জানে না। নিরাপদ ভাত সাজিয়ে বলল, কাঁচা লঙ্কা নাই ঠাইরেন। তারপর নিরাপদ কি ভেবে নিজেই উঠে গেল। গেরস্থরা কোন জমিতে কি লাগিয়েছে চোখে চোখে রাখার স্বভাব। রান্নাঘরের পেছনে দুটো 12 মেশে লঙ্কা গাছ আছে এ বাড়িতে, সে তারও খবর রাখে। গোটা 6 কালো ধানি লঙ্কা পাতের কিনারে বোটা সহ সাজিয়ে রাখল। পাশে নুন দিল মায়া। তার খাওয়ার প্রতি যত্ন আত্মি দেখে পরি কেমন মুহ্যমান হয়ে যাচ্ছে। এত যত্ন করে কেউ খায়? খাবার আগে কিছু অন্ন হাতে নিয়ে কপালে ঠেকালো, কিছুটা খেলো। উঠোনে সে খেতে বসেছে। কাক শালিক উড়ছে ঘুরছে। সে কিছুটা অন্ন কাক শালিকের নামে পাতের কিনারে বোধহয় রেখে দিচ্ছে। বাবা বলছেন, পরি, তোমরাও এবার বসে পড়ো। নিরাপদর দিকে তাকিয়ে বলল, পেট ভরে খাস। পরি না এলে আজ দুপুরে খাওয়া জুটত না। আমরাও তোর মতো নিরাপদ হয়ে থাকতাম। নবমী বসেছে তার চালা ঘরটায়। দাঁত নেই, মাড়ি দিয়ে চিবিয়ে খায়, খুবই সময় লাগে। তার পাথরের থালার পাশে পরি সব সাজিয়ে দিয়েছে। খুব স্বল্পাহারী নবমী, সে জানে। পিলু দেখলো বাবা কি যেন খুঁজছেন। আসলে বাড়িতে আজ বাবার প্রায় ছোটখাটো ভোজ। গরুর দুধের সামান্য পায়েসও করেছে পরিদি। পরিদি কত দ্রুত কাজ করতে পারে, কে বলবে পরিদি তাদের কেউ হয় না। বাবা পিলুর দিকে তাকিয়ে আছেন। তার পাশে সামান্য ফাঁকা জায়গা রয়েছে।
বাবার কাছে এই ফাঁকা জায়গাটা কেন এত আগ্রহ তৈরি করছে সে বুঝতে পারছে না। তার দিকে তাকিয়ে বাবা চোখ নামিয়ে আনছেন ফাঁকা জায়গাটায়, যেন এখানে বসে আজ কারো অন্ন গ্রহণ করার কথা ছিল। সে অন্ন গ্রহণ করেনি, কোথাও সে চলে গেছে। আর পাশে রান্নাঘরের দরজায় পরিদিও বাবার এই অন্যমনস্ক চোখ দেখে কিছুটা টের পেয়েছে। একজন মানুষের মধ্যে কোথাও যে হাহাকার রয়েছে, পরি সেটা টের পেতেই রান্নাঘরের ভিতরে ঢুকে গেল আর দেখল বাবা মাথা নিচু করে খাচ্ছেন। বাবা তো সোজা হয়ে খান, কখনো মুখ আড়াল করে খান না। বাবা কি দাদাই ভোজে নেই বলে ভেঙে পড়েছেন, কাঁদছেন? নিরাপদদা হঠাৎ বাবার দিকে পলকে তাকিয়ে কি বুঝল কে জানে, কারণ সে উঠোনে খেতে বসেছে। উঁচু বারান্দায় বাবা। উঠোন থেকে তাদের চেয়ে বাবার মুখ নিরাপদর কাছে বেশি স্পষ্ট হয়ে উঠতে পারে। সে বলল, কর্তা, নিজে পেট বইরা খান, শোক তাপ কইরা কি করবেন, কপাল। আপনার মনোকষ্টের কথা জান না, নিরাপদ আজ যা করল। বলেই সে বারান্দার চালা থেকে বাঁ হাতে লাঠি বের করে দেখালো। এই যে লাঠিখান দেখছেন, এটার অনেক গুণ। লাঠি চালান দিলাম, মাথার উপরে আকাশ, নিচে ধরণী তল। আর আপনার মতো সৎ মানুষের কাছে মিছা কথা কইলে জিভ খইসা পড়ব। বাইবা দেখেন, লাঠিটারে চালান দিলাম কেন? 6 মাসের মধ্যে বিলু বাবুরে দূর মুস কইরা বাড়িতে ফিরাইয়া যদি না আনে, আমার নামে কুত্তা পুইছেন। পরি বলল, ঠিক আছে, লাঠিটা রেখে দয়া করে এখন খাও। পরির দিকে তাকিয়ে নিরাপদদা বলল, খাউন তো ফুরাইয়া যাইব না, কিন্তু কথা থাকবো। যা কথা তা কাজ। অন্য মুখে দিয়া কথা কইতাছি, আকাম কুকাম করতে পারি, কিন্তু মানুষের অনিষ্ট করি না। বেদ বাক্য ব্রহ্ম বাক্য 2 খান কথা আছে। লাঠিখান গুজা রাইখা দিলাম, 6 মাস পরে দেখতে পাইবেন লাঠির গুণ। পিলু জানে নিরাপদতা টুকটাক জানে। তার কেন জানি অবিশ্বাস হলো না। দাদা ফিরে আসবে, এমনিতেই আসার কথা, দাদাই লিখে গেছে। নিরাপদতা কেন যে বলল দূরমুস কইরা নিয়ে আইব। বাবা এতক্ষণে নিজেকে বোধহয় সামলে নিয়েছেন। তিনি মুখ তুলে বললেন, নিরাপদ, পাগলামি করিস না, খা। মা অন্নপূর্ণা তোদের খাওয়া হলে খাবেন। কেউ আর এখন পরীকে দেখতে পাচ্ছে না। আসলে তাকে নিয়েই এ পরিবারে এত বড় অশান্তি। সেই কারণ তার বোধহয় খারাপ লাগতে পারে। কে জানে সে কোথায়, আড়ালে লুকিয়ে থাকাই স্বাভাবিক। বাবা তখন ডাকলেন, আর একটু পায়েস হবে মা, বড় সুস্বাদু হয়েছে। মার দিকে তাকিয়ে বললেন, কি বলো, দেবী ভোগ মনে হচ্ছে না? মা কথা বলতে পারছিল না, তারও গলা ধরে গেছে। পরিধি এক বাটি পায়েস পাতে দিতে গেলে বাবা হা হা করে উঠলেন। আরে আরে করছো কি, তোমার জন্য রাখলে না? মায়া তুমি, না না না, আর দেবে না। খান না মেসোমশাই, একলা খেলে চলে। তবু পরি জোর জার করে আরো 1 হাতা দিতে গেলে বাবা বললেন, মৃন্ময়ী, আমরা এদেশে এসে অগাধ জলে পড়ে গেছিলাম। ভালো মন্দ খাওয়ার কথা ভুলেই গেছিলাম। ভোজ হলে মাথা ঠিক রাখতে পারি না, কিন্তু তোমার জন্য না রাখলে যে খেয়ে শান্তি পাবো না। আর দেবে না। মৃন্ময়ী দেখল মেসোমশাই বড় তৃপ্তির সঙ্গে চেটে পুটে পায়েসটুকু খেলেন। দিলে আরও খেতে পারেন, কিন্তু সে না খেলে তিনি কষ্ট পাবেন। পিলু পায়েসের বাটিটা দেখছে। মৃন্ময়ী বলল, তুই 1 হাতা নে। মা তখন না বলে পারল না। তুমি কাকে দিচ্ছ? সে দিলে না করে কখনো? পেটুক। না না, ওকে দেবে না। তুই কি রে পিলু, মেয়েটা একটু খাবে না? পিলু বলল, থাক মিমিদি, দেখো না মা রাগ করছে। বাবা তখন হাত চাকছেন, বললেন, অনেক দিন পর বড় তৃপ্তির সঙ্গে খেলাম। অন্নপূর্ণার রান্না,
স্বাদই আলাদা। আর দেরি করো না মৃন্ময়ী, এবারে তোমরা বসে পড়ো। পরি হঠাৎ ছুটে রান্নাঘরে ঢুকে গেল। সে তার উদ্গত অশ্রু রোধ করতে পারছে না। মানুষের কাছে এর চেয়ে বড় তীর্থ আর কি আছে সে জানে না। বিকেল পড়তেই নবমীর সঙ্গে পিলুর চোটপাট শুরু হয়ে গেল। নবমী আজকাল বাবা ঠাকুরের বাড়িতে উঠে এসে চোপা করতে শিখে গেছে। অবশ্য পিলু জানে নবমীর চোপা আগেও কম ছিল না। কেবল তাকে দেখলেই বুড়ির মাথা ঠান্ডা হতো। তার সমবয়সীদের উৎপাতের কথা জঙ্গলটায় ঢুকলে বুড়ির কাছে শুনতে পেত। নবমীর নালিশ ছিল, দেখেন দা ঠাকুর, আমারে ঢিল মেরেছে, দেখেন বলে পায়ের গোড়ালির উপর হাত দিয়ে দেখাতেই চটে গেছিল। নাম জানো কে করেছে? নবমী মাথা নেড়েছিল। মুখ চেনো? নবমী তাও যেন ঠিক জানে না। তবু যারা পরিত্যক্ত ইটের ভাটার বন জঙ্গলে ঢুকে উৎপাত করতে পারে তাদের সে চেনে। সবাইকে নবমীর কাছে নিয়ে গেছিল। নবমী ঠিক চিনতে পেরেছিল। তুই ঢিল ছুড়লি? আমারে আ কথা কু কথা কয় পিলুদা। নবমীর সাফ কথা। না দা ঠাকুর, মেছা কথা। তুমি আমারে ছাগলের বাচ্চা কও নাই? হ, কইছি। তুমি আমারে কও নাই ওলা উঠা হইয়া মরবি? হ, কইছি। তুমি আমারে কও নাই বংশে বাতিটিতে কেউ থাকবো না? কইছি। পিলু নবমীকে তেড়ে গেছিল। কেন বললে বলো, বলো, ছাগলের বাচ্চা কেন বললে? এটা কুকথা না? আমার ছাগলের বাচ্চা নিয়ে নিব কয়, কুকথা হইব কেন? তুমি বোঝো না যে ভয় দেখায়? ঘর থেকে তাড়িয়ে দেবে কয়। এটা ঘর? এটাতে মানুষ থাকতে পারে? বন জঙ্গলে থাকো আর এটা তোমার ঘর হয়ে গেল? আমার স্বামীর ভিটে পিলুদা, বন জঙ্গল বলেন কেনে? স্বামীর ভিটা? ভয়ে তো মরো। রাতে সাপ ঢোকে, সারা রাত ঘুমাও না, লাঠি নিয়ে দরজায় বসে থাকো। শেয়ালে খাটাসে নিয়ে যাবে যখন, তখন কে রক্ষা করবে? হ্যাঁ বলো, কে তোমাকে রক্ষা করবে? সাপ সাপান্ত করলে ঢিল ছুড়বে না? তারপর পিলু কেমন ফুঁসে উঠত। তোরাই বা কি, বুড়ির কিছু আছে? নবমীর কাছে তোদের নিয়ে আসাই ঠিক হয়নি। আগে তো ভয়ে জঙ্গলটায় ঢুকতিসই না। না পিলুদা, বনটায় ডাইনি থাকে, লোকে সচক্ষে দেখেছে। নবমী ডাইনি। হ্যাঁ বলিসনি? কিরে কথা বলছিস না কেন? বন জঙ্গলে ঘুরে বেড়ায়, ফল পাকুড় যা পায় খায়। ছাগলটা নিয়ে জঙ্গলের মাঠে ঘাস খাওয়ায়, গাছের সঙ্গে কথা বলে। সে কি মানুষ আছে? একটা গাছ হয়ে গেছে না? গাছের সঙ্গে তোদের যত বাদরামি, তাই না? আর কোনোদিন যদি নবমী নালিশ করে ঠ্যাং ভেঙে খোড়া করে দেব। পিলুদা, একখানা কথা। কি কথা আবার? নবমী যেন আমাদের ছাগলের বাচ্চা না কয়। নবমী, আর যদি কখনো শুনি এদের মুখ করেছ, তবে তোমার ভাত জল বন্ধ। তোমার খোঁজ খবর নিতে আবার বয়েই গেছে। না দা ঠাকুর, মুখ করব না। আপনি না এলে আমার যে দিন যায় না দা ঠাকুর। সেই দা ঠাকুরের সঙ্গে নবমী চোপা শুরু করেছে। পরি আর মায়া বিলুর তক্তপোষে শুয়েছিল। ভাদ্র মাসের গরম। জানালার খলপাটা তুলে দেওয়ায় ঠান্ডা বাতাস বইছে। কোথাও বৃষ্টি হয়েছে। আকাশে দুপুরের দিকে মেঘ করেছিল, আবার মেঘ কেটে গেছে। সামনের মাঠটায় আউশ ধানের চাষ। ধান পেকে গেছে। জানালায় বসে সব দেখা যায়। ঘরটা তার এত চেনা, মনেই হয় না যে এটা তার পরবাস। পিলুর এক কথা, পারবো না, রোজ রোজ বায়না, কে নিয়ে যায়? মানুষের আর কোনো কাজ কাম নেই? এই সেদিন গেলে স্বামীর ভিটে দেখতে, আজ আবার মাথায় কেড়া উঠেছে। আমি পারবো না, স্কুলের মাঠে ভলিবলের কোর্ট কাটতে যাব। মিমি ঠিক বুঝতে পারছে না বুড়ির এত চোপা কেন। নবমী বুড়ির বোনটা সেও চেনে।
একবার কারবালার জঙ্গলের ভিতর দিয়ে আসার সময় পিলু বলেছিল, জানো পরিদি, এই জঙ্গলটায় একটা বুড়ি থাকে। মিমি অবাক হয়ে গেছিল শুনে। সেই প্রথম তার বিলুদের বাড়ি দেখতে আসা পালিয়ে। লক্ষ্মীকে নাকি বিলুই সঙ্গে নিয়ে এসেছিল। রাস্তাটা লক্ষ্মী সেজন্য চেনে। কালীবাড়িতে বিলুর সঙ্গে জোর করে পরিচয় করতে গিয়েই ফ্যাসাদ। মজা করার জন্যই বলেছিল, তোমাদের বাড়ি আমি যাব, লক্ষ্মী আমাকে নিয়ে যাবে বলেছে। মুখচোরা স্বভাবের বিলু সহসা খেপে গিয়ে বলেছিল, গিয়ে দেখো না। কেন, ঠ্যাং ভেঙে দেবে? কি করব গেলে বুঝবে। সেই থেকে তার জেদ, এবং এই জেদ শেষ পর্যন্ত তাকে বিলুর আত্মপ্রকাশের জন্য মরিয়া করে তুলবে। যদি আগে টের পেত, তবে বোধহয় এভাবে গলায় তার কাঁটা হয়ে ফুটে থাকত না। বিলুর আত্মপ্রকাশের জন্যই যেন অপরূপা কাগজ, কবিতা পাঠের আসর, এবং এক জলছবির মতো একজন বাদ্যকার মাঠ দিয়ে ঢাক বাজিয়ে যায়। গভীর নিশীথে আশ্চর্য স্বপ্নের মতো একজন পুরুষ তার পাশে থাকুক, যার মধ্যে সে কোনো নীরব এবং নিশ্চিত মাধুর্য টের পাবে। তারই প্রতীক্ষায় সে আছে। এবং মায়া আজ তার পাশে শুয়ে ঘুমিয়ে পড়ার পর বিলুর সেই আক্ষেপ বারবার কিছু শব্দমালার মধ্যে খুঁজে বার করার চেষ্টা করেছে। পড়তে পড়তে মনে হয়েছে বিলু যেন ঠিকই লিখেছে, পড়ি আমার সর্বনাশ, পড়ি আমার আকাশ বাতাস, গভীর রাতে নির্জনে হাঁটি, দেখি নক্ষত্র হয়ে সে আছে মাথার উপরে, তার ডানার ঝাপটায় ধুলো ওড়ে, ওড়ে কাঙালের বসন, উলঙ্গ করে দেয় অজ্ঞাতে, পড়ি আমার সর্বনাশ, জীবনে বীজ বপনে বিসর্জনে। পড়ি বারবার উচ্চারণ করছিল, জীবনে বীজ বপনে বিসর্জনে। এ কথাগুলি ভাবতে ভাবতে সে ঘুমিয়ে পড়েছিল। সকাল থেকে যা গেছে, আর ঘুম ভাঙতেই সে শুনছে কি, পিলু বলছে, ডাকাতের বউ, তার আবার স্বামীর ভিটে। ছি পিলু, তুই ওভাবে বলিস না, ডাকাতের বউ নবমী। পরি পায়ে শাড়ি টেনে দরজা খুলে বের হয়ে এলো, এবং আশ্চর্য, পাশের ঘরে মাসিমা মেসোমশাই নির্বিকার। তারা অন্য কোনো বিষয় নিয়ে মনে হয় কথা বলছে। পিলু আর নবমীর এই কথা কাটাকাটি তারা যেন গ্রাহ্যই করছে না। পরির এটা ভালো লাগলো না। সে দেখল বুড়ি কোড়া থান পরে হাতে লাঠি নিয়ে বসে আছে, কিছুটা অচল, লাঠি ভর দিয়ে উঠতে পারে। কিছুটা সে হেঁটে বেড়ায়, তাও লাঠির সম্বলে। সেই নবমীর কি গলা! ডাকাতের বউ বলাতেও কোনো আক্ষেপ নেই। কোথাও যাবে বলে সে প্রস্তুত। বাত সেধেছে পিলু। পরি বলল, কি বাজে বকছিস পিলু? আর বলো না পরিদি, এই সেদিন ধরে ধরে নিয়ে গেছি, হাঁটতে পারে না, দু পা গিয়ে পড়ে যায়, না ধরলে মুখ থুবড়ে মরে পড়ে থাকবে। তা তোকে কে বাবা ঠাকুরের বাড়ি উঠে আসতে বলেছিল? ডর লাগে, ডর। ধনে তার জখ লেগেছে, ঘুম হয় না, লাঠি নিয়ে দরজায় ধপাস ধপাস। না, আমি পারবো না, একা পারো তো যাও। পরি বলল, কিরে যা না, এত করে বলছে। তার স্বামী ডাকাত, তোকে কে বলেছে? কে আবার বলবে, তুমি জিজ্ঞেস করো না। না বললে আমরা জানবো কি করে? তিনি নাকি ডাকাতের বউ ছিলেন। একবারে গড়িমায় পা পড়ে না। ফোকলা দাঁতে কি হাসি, কি নাচ, সে যদি দেখতে তুমি। ডাকাতের বউ বলেই নাচ শুরু। লাঠিতে ভর করে ঘুরে ঘুরে কোমর বাঁকিয়ে নাচ যদি দেখতে। ডাকাতের বউ? নবমীর ডাকাতের বউ? পরি বড় বড় চোখে দেখছিল। কেমন ডাকাত? কোথাকার ডাকাত? খুনটুন কত করেছে কে জানে। তবে কি জঙ্গলের মধ্যে থাকতো ডাকাতের বউ বলেই? কিন্তু পরি এটাই বা কি দেখছে? ডাকাতের বউ বলায় নবমী কি খুশি। নবমী লাঠি ভর দিয়ে ওঠার সময় কুঁকিয়ে বলল, ডাকাতের বউ বলে কি আমার স্বামীর ভিটে থাকতে নাই? লিয়ে না যান তো একলাই চললাম। পিলু সেই মতো এক দুর্বাসা যেন। পা বাড়িয়ে দেখো কি করি, যাও ঘরে, বারান্দায় বসে থাকো। ইস, পিলুটার মায়া দয়া নেই। জঙ্গলের মধ্যে স্বামীর ভিটে, বেশি দূরেও না। পরি বলল, চলো নবমী,
আমার সঙ্গে চলো। মায়া বের হয়ে বলল, তুমি যাবে? আমিও যাব। পিলু বলল, তবে আমিও যাব। বাবা ঘর থেকে বের হয়ে বললেন, দিলে তো মাটি করে, নিত্যকার যাত্রাপালাটা দেখতে পেলে না। রোজ বিকাল হলে নবমীর নাকি মন কেমন করে, আর সাধাসাধি। পিলু যাবে না, নবমীর গো সে যাবে। ডাকাতের বউ বলে তারও জেদ কম না। দুজনের তর্ক দেখলে তোমার হাসি পেত। পিলু বলল, জানো পরিদি, কি আস্পর্ধা! বলে, জোয়ান মানুষটা সামনে নাই, থাকলে দেখতেন। তার বধূরে নির্যাতন এক আছাড়ে ছাতু কইরা ফেলতো। গোট গোট মল বানিয়ে দিয়েছিল, ঘাগড়া। রেইতের বেলা এইলে কোমরে হাত দিয়ে নেচেছি কত, কি যেন সব বলে না। তারপরে নবমীর দিকে আঙুল তুলে বলল, মনে রেখো, তুমি ডাকাতের বউ, আমি বামুনের পোলা। এক ফুয়ে উড়ে যেত তোমার মরদ। পিলু ব্রাহ্মণ সন্তান কথাটা স্মরণ করিয়ে দিলেই নবমী জব্দ। বামুনের অভিশাপেই মানুষটা নাকি তার গেছে। কোন এক ব্রাহ্মণের গা থেকে অলংকার খুলে আনার সময় নাকি অভিশাপ দিয়েছিল, ভেদ বমিতে যাবি। নবমী সব মনে করতে পারে না। নবমী মনে করতে পারে সেও ছিল লুটের মাল। বখরায় বোন ছিল না বলে তাকে নিয়ে পালালো। কত গ্রাম গঞ্জ রেল স্টেশনে তারা পড়ে থেকেছে। তার জন্য মানুষটা পুলিশের তাড়ায় দেশ ছাড়া রাজ্য ছাড়া হয়ে গেল। শেষ বেলায় ইটের ভাটায় কুলি কামিনের সর্দার।